আশা করি ইনশাল্লাহ সবাই ভালো আছেন। আমি আজকে হচ্ছে ওই যে একটা ক্লাস আমার মিস হয়েছিল, ওটার মেকআপ ক্লাসটা নিয়ে নিচ্ছি। আজকে আমরা তড়িৎচুম্বক আবেশ ও পরিবর্তী প্রবাহের আজকে আমাদের লেকচার 5। অ্যাকচুয়ালি নেক্সট লেকচারে আপনাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। এই চ্যাপ্টারটা একটু ছোট চ্যাপ্টার। সো আজকে আমরা কি পড়বো? আজকে আসলে আমি আপনাদেরকে পড়াবো প্রথমে জেনারেটর কিভাবে কাজ করে, জেনারেটর থেকে কিভাবে এসি প্রবাহ তৈরি হয় সেই জিনিসটা আমি আপনাদেরকে দেখাবো। মানে আমরা তো এই চ্যাপ্টারের শুরু থেকেই মোটামুটি তড়িৎচুম্বক আবেশ পড়তেছি এবং ফ্লাক্সের পরিবর্তন দেখতেছি। যখন ফ্লাক্সের পরিবর্তন হয় তখন ওখান থেকে আবিষ্ট তড়িৎচালক শক্তি উৎপন্ন হয়, এটা আমরা দেখে আসছি। এবং আমি যখন আপনাদেরকে ট্রান্সফরমার পড়ালাম, ট্রান্সফরমারে খুব সুন্দর মতো আমি এটা আপনাদেরকে পড়িয়েছি যে একটা ট্রান্সফরমার কখনোই ডিসিতে কাজ করবে না, ট্রান্সফরমার কাজ করবে কিসে? এসিতে। এবার ট্রান্সফরমার যদি এসিতে কাজ করে, একটা ট্রান্সফরমারকে আপনি ইনপুট হিসেবে কি দিবেন? এসি ভোল্টেজ দিবেন বা এসি কারেন্ট দিবেন। এবার প্রশ্নটা হচ্ছে যে ভাইয়া আমরা ব্যাটারি বা কোষের সাহায্যে তো ডিসি কারেন্ট বা ডিসি ভোল্টেজ তৈরি করতে পারি, এসি ভোল্টেজ বা এসি কারেন্ট আমরা কিভাবে তৈরি করব? দ্যাট ইজ দ্য কোশ্চেন। দেখেন আবার বলছি যে এসি ভোল্টেজ বা এসি কারেন্ট আমরা কিভাবে তৈরি করব, এটা ছিল আমাদের ঝামেলাটা। সো সেই ঝামেলাটা দূরকরণের উপায় নিয়ে আমরা আজকে কথাবার্তা বলবো। এক সেকেন্ড আরেকটা পয়েন্ট আমরা একটু মাথায় রাখি যে আমি যখন ট্রান্সফরমারের বেসিকটা শুরু করছিলাম তখন একটা কথা বলছিলাম যে ট্রান্সফরমার দিয়ে আপনি যদি চান যতই মানে হচ্ছে আপনার ইচ্ছা হোক না কেন, আপনি একটা নির্দিষ্ট ভোল্টেজের বেশি ভোল্টেজ উৎপন্ন করতে পারবেন না। তো কেন আমি চাইলেও একটা ট্রান্সফরমার দিয়ে একটা নির্দিষ্ট ভোল্টেজের বেশি ভোল্টেজ উৎপন্ন করতে পারবো না? এটা হচ্ছে আমাদের নেক্সট কোশ্চেন। সো তাহলে চলেন আমরা এই কোশ্চেনগুলোর অ্যান্সার এখন ট্রান্সফরমারের যে গঠন কার্যপ্রণালী সেগুলো থেকে নিব। তো প্রথম জিনিসটা হচ্ছে জেনারেটরের গঠন কার্যপ্রণালী, এটা আমরা এখন দেখব। সুতরাং আমাদের আজকে প্রথম আলোচ্য বিষয় হচ্ছে জেনারেটর। এখন জেনারেটরের গঠন এবং কার্যপদ্ধতি পড়ানোর আগে আমি একটু মোটর এবং জেনারেটরের একটা জাস্ট তুলনা দেখায় নিব আপনাদেরকে। যে আমরা একটা মোটরের কথা চিন্তা করি আর পাশাপাশি একটা জেনারেটরের কথা চিন্তা করি। মোটরে কি হয়? মোটরের যে ইনপুট, মোটরে ইনপুট দিবেন আপনি তড়িৎ প্রবাহ বা কারেন্ট। আর মোটরের আউটপুট, মোটরে আমরা যখন কারেন্ট বা তড়িৎ প্রবাহ দিচ্ছি তখন মোটর কি করতেছে? ঘুরতেছে। তাহলে ঘুরলে একটা টর্ক তৈরি হবে, টর্ক বা ঘূর্ণন বা যান্ত্রিক শক্তি। তার মানে একটা মোটর এমন একটা যন্ত্র যে যন্ত্রটা তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিকে রূপান্তর করতে পারে। তাহলে মোটর তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে। আর জেনারেটর ঠিক উল্টা কাজটা করবে। আপনি জেনারেটর থেকে খেয়াল করেন, জেনারেটর কি জেনারেট করবে? সে তড়িৎ শক্তি জেনারেট করবে। তাহলে জেনারেটরের ইনপুটে আমরা যদি যান্ত্রিক শক্তি দিই, জেনারেটরের আউটপুটে তড়িৎ শক্তি পাওয়ার কথা। সো ইনপুটে দিব যান্ত্রিক শক্তি, আউটপুটে পাবো ভোল্টেজ বা তড়িৎ শক্তি।
এখন তাহলে জেনারেটর যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে। এই হচ্ছে আমাদের মোটর এবং জেনারেটরের মধ্যে পারস্পরিক তুলনা। এখন আসেন এই যে জেনারেটরটা এইটা কিভাবে কাজ করবে, কেউ কিভাবে যান্ত্রিক শক্তিটা তড়িৎ শক্তিতে রূপান্তরিত হবে সেটা আগে আমরা দেখে নিই। আমি আপনাদের একটা প্রথমে ধারণা দিব, ধরেন একটা জলবিদ্যুৎ কেন্দ্র আছে কোথাও। সো জলবিদ্যুৎ কেন্দ্র বা হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট, একটা সার্টেন হাইট থেকে ধরেন পানি ফেলা হচ্ছে। এই হাইট থেকে এখান দিয়ে পানির প্রবাহ রাখা হচ্ছে, পানিটা উপর থেকে নিচে পড়তেছে, নিচে পড়তেছে, উপর থেকে এসে পানি নিচে পড়তেছে। নিচে ধরেন এরকম একটা রোটর আছে, এই রোটরের ফিন বা পাখনা আছে। এটা হচ্ছে রোটর। তাহলে উপর থেকে নিচে যখন আপনি পানিটা ফেলতেছেন, রোটরটা ঘুরতেছে, তাহলে পানির প্রবাহ করা হলে রোটর পানির বিভব শক্তি কাজে লাগিয়ে ঘুরবে। এখন এই যে দেখেন রোটরটা যে ঘুরতেছে, আমি রোটরটাকে একটা স্থায়ী চুম্বকের মধ্যে রাখি, একটা স্থায়ী চুম্বকের মধ্যে রাখি, নর্থ পোল সাউথ পোল। এটা নর্থ পোল, এটা সাউথ পোল। নর্থ পোল থেকে বলরেখা তৈরি হয়ে সাউথ পোলে ঢুকবে। সো আমি একটা স্থায়ী চুম্বকের চৌম্বক ক্ষেত্রে, এটা হচ্ছে স্থায়ী চুম্বকের চৌম্বক ক্ষেত্র, এর মধ্যে আমি রোটরটাকে রোটেট করাবো। এই যে রোটর, এই রোটরটা রোটেট করবে। স্থায়ী চুম্বকের চৌম্বক ক্ষেত্রের মধ্যে রোটরটা কি করবে? রোটেট করবে। এখন এই রোটরের মধ্যে আছে কি, এই রোটরের মধ্যে আমি ধরেন কিছু কুণ্ডলী রেখে দিলাম, রোটরের মধ্যে কিছু কুণ্ডলী রেখে দিলাম। তাহলে রোটরেতে যদি কুণ্ডলী থাকে, আমি রোটরটাকে এইভাবে না এঁকে কোনো একটা কুণ্ডলী আঁকি ডিরেক্টলি। ধরেন এটা একটা কুণ্ডলী, এটা একটা কুণ্ডলী, এটা একটা কুণ্ডলী, এটা হচ্ছে কুণ্ডলী। এখন কুণ্ডলীটাকে যদি আমি ঘুরাতে থাকি, তাহলে কুণ্ডলীর সঙ্গে আবিষ্ট ফ্লাক্সের কি হবে? পরিবর্তন হবে। সো এই রোটরের ভিতরে আছে কুণ্ডলীটা, রোটরের ভিতরে কুণ্ডলীটা আছে। এখন আমি রোটরটাকে ঘোরাতে পারা মানে কি কুণ্ডলীটাকে ঘোরানো। তাহলে একটা তারের কুণ্ডলী কোনো একটা চৌম্বক ক্ষেত্রের মধ্যে ঘুরছে, সুতরাং এই কুণ্ডলীতে ফ্লাস্কের পরিবর্তন হবে। আর ফ্লাস্কের যদি পরিবর্তন হবে, তাহলে লিখে রাখি কুণ্ডলী স্থায়ী চুম্বকের
চৌম্বক ক্ষেত্রে ঘূর্ণায়মান হলে ফ্লাক্সের পরিবর্তন হবে। ফ্লাক্সের পরিবর্তন থেকে ভোল্টেজ বা তড়িৎচালক শক্তি উৎপন্ন হবে। এই হচ্ছে আমাদের একটা হাইড্রো ইলেকট্রিসিটি বা হচ্ছে জলবিদ্যুৎ কেন্দ্র কিভাবে কাজ করবে তার বৃত্তান্ত ডিটেলসটা। এইবার আসেন, এটা তো হচ্ছে ফিজিক্যাল ডিটেলস, আমরা এখন গাণিতিক ব্যাখ্যায় যাব যে কিভাবে কতটুকু ভোল্টেজ তৈরি হচ্ছে। তাহলে জেনারেটরে উৎপন্ন ভোল্টেজের রাশিমালা। ধরেন আমরা জেনারেটর দিয়ে যে ভোল্টেজটা উৎপন্ন করব সেই উৎপন্ন ভোল্টেজের রাশিমালা এখন দেখব। তাহলে এখানে একটা স্থায়ী চুম্বক আছে, স্থায়ী চুম্বকের নর্থ পোল সাউথ পোল এরকম, এটা নর্থ পোল এটা সাউথ পোল। তাহলে নর্থ পোল থেকে বলরেখাগুলো তৈরি হয়ে সাউথ পোলে ঢুকতেছে। এই যে এগুলো হচ্ছে তড়িৎ বলরেখা, সরি চুম্বক বলরেখা। এখন এর মধ্যে আমি কুণ্ডলীটাকে রাখছি, কুণ্ডলীটা এইভাবে আছে, এটা হচ্ছে তার কুণ্ডলী। এখন কুণ্ডলী যদি রোটেট করতে থাকে, কুণ্ডলী থিটা কোণে ঘুরে ধরেন এইভাবে আসলো, কুণ্ডলীটা ঘুরে এইভাবে আসলো। কুণ্ডলীটা এখানে কত কোণে ঘুরে গেছে? থিটা কোণে। এইখানে ঘুরে গেছে থিটা কোণে। তাহলে থিটা কোণে যখন কুণ্ডলী ঘুরে যাবে, আগে কুণ্ডলীর মধ্য দিয়ে যাচ্ছিল স্থায়ী চৌম্বকের চৌম্বক ক্ষেত্র প্রাবল্য এইচ। খেয়াল করেন, মনে করি স্থায়ী চুম্বকের চৌম্বক ক্ষেত্র প্রাবল্য এইচ। এখন কুণ্ডলীটা যদি থিটা কোণে ঘুরে যায়, তাহলে এই যে আমার এই কুণ্ডলীর সঙ্গে লম্বভাবে যে ফ্লাক্সটুকু থাকবে, কুণ্ডলীর তলের সাথে লম্বভাবে যে ফ্লাক্সটুকু থাকবে, এই অ্যাঙ্গেল, এটা থিটা হলে এটাও থিটা। দেখেন, আগে নর্মালি যখন থিটা কোণে ছিল, থিটার উপরে এইচ ছিল নর্মাল লম্ব। এখন যদি কুণ্ডলী ঘুরে যায়, কুণ্ডলী যত কোণে ঘুরবে, কুণ্ডলীর উপর দিয়ে লম্বভাবে অতিক্রান্ত ফ্লাক্স তত কোণেই ঘুরবে। তাহলে এখন কুণ্ডলীর মধ্য দিয়ে লম্বভাবে অতিক্রান্ত ফ্লাক্স হচ্ছে এইচ কস থিটা। তাহলে কুণ্ডলী থিটা কোণে ঘুরলে কুণ্ডলীর মধ্য দিয়ে লম্বভাবে অতিক্রান্ত চৌম্বক বলরেখা এইচ কস থিটা। তাহলে বি সমান মিউ এইচ কস থিটা।
খেয়াল করেন বি সমান মিউ এইচ জানতাম আমরা, তাহলে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য এখানে বি হবে মিউ এইচ কস থিটা যখন থিটা কোণে ঘুরে যাবে। এখন তাহলে আমরা জানি মোট ফ্লাস্ক ফাই সমান বি ইন্টু এরিয়া এ ইন্টু এন। খেয়াল করেন কুণ্ডলিতে একটা পাক না কিন্তু অনেকগুলা পাক, তাহলে যদি এন সংখ্যক পাক কুণ্ডলিতে থাকে বি বিএটা হচ্ছে কুণ্ডলীর একটা পাকের জন্য, কুণ্ডলীর একটি পাকের জন্য আবিষ্ট ফ্লাস্ক। তাহলে কুণ্ডলীর এন সংখ্যক পাকের জন্য মোট আবিষ্ট ফ্লাস্ক কত? এন ইন্টু বি এ। এখন এন বি এ এন মিউ এইচ কস থিটা ইন্টু এরিয়া এ, তাহলে এন এ মিউ এইচ কস থিটা, এটা হচ্ছে আমাদের ফ্লাস্ক ফাইটা। সো এখন দেখেন এই ফ্লাস্ক ফাইটা যদি জানা থাকে, আমরা জানি আবিষ্ট তড়িৎচালক শক্তি যেটা আছে, আবিষ্ট তড়িৎচালক শক্তি ই ইকুয়ালস টু মাইনাস ডি ফাই বাই ডিটি। খেয়াল করেন আমি আর এখানে এন আনতেছি না কেন, কারণ আমি মোট ফ্লাস্ককে ফাই বলছি। একটু জিনিস খেয়াল করেন, আমি কিন্তু একটা পাকের ফ্লাস্ককে ফাই বলি নাই, আমি মোট ফ্লাস্ককে ফাই বলে ফেলছি। এই কারণে এখানে আর এন লেখার দরকার নাই। ই সমান মাইনাস ডি ফাই বাই ডিটি, তাহলে মাইনাস ডি বাই ডিটি অফ ফাই এন এ মিউ এইচ কস থিটা, তাহলে মাইনাস ডি বাই ডিটি অফ এন এ মিউ এইচ কজ ওমেগা টি। আপনার এই যে রোটরটা যখন ঘুরতেছে, এই রোটরটা ঘুরানোর সময় এর একটা কৌণিক বেগ আছে না ওমেগা, ধরেন এই রোটরটা যখন ঘুরছে এর ঘূর্ণনের কৌণিক বেগ হচ্ছে ওমেগা, যে ওমেগা সমকৌণিক বেগে রোটরটা ঘুরতেছে, তাহলে থিটা ইকুয়ালস টু কত হবে? ওমেগা টি হবে। এখান থেকে আমরা যদি ডিফারেন্সিয়েশন করি মাইনাস এন এ মিউ এইচ ইন্টু মাইনাস ওমেগা সাইন ওমেগা টি, তাহলে আমরা মাইনাস মাইনাসে প্লাস পাবো ওমেগা এন এ মিউ এইচ সাইন ওমেগা টি। তাহলে এখান থেকে যেটা পাবো আমরা বি সমান যেহেতু মিউ এইচ এন এ বি ওমেগা সাইন ওমেগা টি, এটা হবে আমাদের ই। এই যে দেখেন, তাহলে একটা জেনারেটরের মধ্য থেকে আপনারা যে তড়িৎচালক শক্তি পাবেন এখানে একটা সাইন ফাংশন আছে, তাহলে এইটাকেই বলা হয় পরিবর্তী বা এসি তড়িৎচালক শক্তি। আমাদের তাহলে জেনারেটর থেকে এই যে এসি প্রবাহ বা এসি ভোল্টেজ বা পরিবর্তী যে প্রবাহটা তৈরি হচ্ছে সেটা ই সমান এন এ বি ওমেগা সাইন ওমেগা টি। এখন দেখেন এই যে ভোল্টেজটা, এই ভোল্টেজের সর্বোচ্চ মান কত? ই জিরো ইকুয়ালস টু এন এ বি ওমেগা, তাহলে ই সমান ই জিরো সাইন ওমেগা টি। এখন ই জিরোটা কি? ই জিরোটাকে তাহলে বলা হচ্ছে এই ই জিরো পরিবর্তী তড়িৎচালক শক্তির সর্বোচ্চ মান। পরিবর্তী ভোল্টেজ বা পরিবর্তী তড়িৎচালক শক্তির সর্বোচ্চ মানটা কত? এন এ বি ওমেগা। এখন একটা জিনিস খেয়াল করেন, আমি কিন্তু আপনাদেরকে আগেই বলছিলাম আপনি চাইলেই খুব বেশি ভোল্টেজ প্রডিউস করতে পারবেন না একটা জেনারেটর দিয়ে। কেন? এখানে অ্যান্সারটা দেওয়া আছে, দেখেন তো। আপনি যদি চাইলেই অনেক বেশি ভোল্টেজ তৈরি করতে যান, মানে ই জিরো বাড়াতে চান, ই জিরো যত বাড়াতে যাবেন ততই আমার কি এন এ বি ওমেগা বাড়াতে হবে। এখন পাক সংখ্যা বাড়ালে জেনারেটরটা কি বড় হয়ে যাবে না? একটা বড় জেনারেটর ঘোরানো কি খুব সহজ কথা?
ভা যত বেশি ভারী হবে তাদেরকে ঘুরানো কষ্টকর হয়ে যাবে। আবার দেখেন E0 বাড়াইতে গেলে আপনাকে এই এরিয়া বা ক্ষেত্রফল বাড়াইতে হবে। ক্ষেত্রফল আপনি যদি বাড়ান তাহলেও তো জিনিসটা ভারী হচ্ছে। তারপর চৌম্বক ক্ষেত্র প্রাবল্য বি বাড়াতে হবে। আপনি চাইলেই বি এর মান খুব বেশি বাড়ানো সম্ভব হবে না, কারণ বিটা হচ্ছে স্থায়ী চুম্বকের চৌম্বক ক্ষেত্র প্রাবল্য। সুতরাং আমরা চাইলেও অ্যাকচুয়ালি E0 খুব বেশি বাড়াতে পারবো না। এই কারণেই আমরা যখন ভোল্টেজটা নিয়ে কাজ করি, এই ভোল্টেজটাকে স্টেপ আপ বা স্টেপ ডাউন করে নিতে হয় কিসের মাধ্যমে? রূপান্তরক বা ট্রান্সফরমারের মাধ্যমে। তাহলে E=E0 সাইন ওমেগা টি, এটাকে আমরা বলতেছি পরিবর্তী বা এসি তড়িৎচালক শক্তি। আচ্ছা, একটা জিনিস আপনাদের বইয়ের নোটেশনগুলা মানে কিভাবে প্রকাশ করছে আমি বলে দিচ্ছি। আবিষ্ট তড়িৎচালক শক্তিকে সাধারণত অ্যাপসাইলন দ্বারা প্রকাশ করা হয়। আবিষ্ট তড়িৎচালক শক্তিকে সাধারণত আপনাদের বইয়ে দেখবেন অ্যাপসাইলন দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এইভাবে লেখা যায় অ্যাপসাইলন ইকুয়ালস টু অ্যাপসাইলন জিরো সাইন ওমেগা টি। কিন্তু আমি এখানে ছোট ইটা ব্যবহার করি কারণ এসি প্রবাহে আমরা এসি ভোল্টেজে সাধারণত ছোট ই ব্যবহার করে অভ্যস্ত হয়ে গেছি, তো ওই কারণে আমার অ্যাপসাইলনের আগে ই চলে আসে। কিন্তু আপনারা অ্যাপসাইলনটা বেশি ইউজ করলেন কোনো সমস্যা নেই, কারণ দেখবেন বইপত্রগুলায় অ্যাপসাইলন আছে প্রচুর। সো কনফিউজড হেন না যে ভাইয়া ছোট ই লিখছে এখানে অ্যাপসাইলন লেখা আছে, কোনো সমস্যা নেই। নোটেশন ডাজ নট ম্যাটার। সাধারণত আপনারা যখন পরবর্তীতে যে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং যদি পড়েন, টোটাল এই জিনিসটুকু পড়বেন আপনারা এসিতে। এবং এসি মানে এয়ার কন্ডিশনার না, এসি মানে অল্টারনেটিং কারেন্টে। সো অল্টারনেটিং কারেন্টে দেখবেন যে আপনারা ছোট ইটা ব্যবহার করা হয়, স্মল লেটারের ইটা ব্যবহার করা হয়, তারপর স্মল লেটারের আই ব্যবহার করা হয়। যাই হোক, আপনাদের বইয়ে যদি অ্যাপসাইলন থাকে অ্যাপসাইলন ব্যবহার করেন। আর তাহলে তড়িৎ প্রবাহ আই সমান কি হবে? অ্যাপসাইলন ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স আর। তাহলে অ্যাপসাইলন জিরো সাইন ওমেগা টি ডিভাইডেড বাই আর। সো অ্যাপসাইলন জিরো বাই আর, এইটাকে আমরা আই জিরো বলবো, সাইন ওমেগা টি। সো এটা হবে আই জিরো সাইন ওমেগা টি। তাহলে দেখেন আমরা কি পাচ্ছি? ভোল্টেজ এবং কারেন্ট দুটোই পাচ্ছি। এখন একটা মিনিট। ওকে, তাহলে এই যে দেখেন আমরা পরিবর্তী ভোল্টেজ এবং পরিবর্তী প্রবাহ কিভাবে পাওয়া যায় সেটা শিখে ফেললাম। এখন তাহলে এখান থেকে আমরা একটু গ্রাফ দেখি। আমরা গ্রাফগুলো জেনারেট করি। টি, এটা অ্যাপসাইলন, টি, এদিকে আই। তাহলে অ্যাপসাইলন নিলে ঘটনাটা কীরকম হবে? এই যে পরিবর্তী ভোল্টেজ একটা সাইন কার্ভ হবে, যেখানে এই ভ্যালুটা হচ্ছে অ্যাপসাইলন জিরো। আর কারেন্ট আইও একটা সাইন কার্ভ হবে,
দেখেন কারেন্টটা হচ্ছে আই জিরো, এটাও একটা সাইন কার্ভ হবে। তাহলে এই যে দেখেন অ্যাপসিলন জিরো আই জিরো দুইটাই কিভাবে আসে সেটা আমি দেখিয়ে দিলাম। এখন আসেন, এইখান থেকে আমরা অ্যাকচুয়ালি অনেকগুলো জিনিসপত্র আস্তে আস্তে শিখব। একটা জিনিস খেয়াল করেন, অ্যাপসাইলন জিরো এটাকে আমরা বলছিলাম যে পরিবর্তী তড়িৎচালক শক্তির সর্বোচ্চ মান বা শীর্ষ মান, এই সর্বোচ্চ মান বা শীর্ষ মান। আমাদের এখন অ্যাকচুয়ালি শীর্ষমানের পাশাপাশি আরেকটা জিনিস শিখতে হবে, সেটা হচ্ছে গড় মান। গড় মান পরিবর্তী প্রবাহের পরিবর্তী তড়িৎচালক শক্তির গড় মান। তার মানে আমি নর্মালি জানি ই সমান ই জিরো সাইন ওমেগা টি, এটা জানি। আমাকে ই এর অ্যাভারেজ ভ্যালু কত সেটা বের করতে হবে। সো অ্যাভারেজ বা গড় মান কত সেটা বের করতে হবে। এখন চলেন গড় মান কিভাবে বের করব সেটা দেখি। আমার এখানে একটা সাইনোসয়েডাল ওয়েভ আছে। তাহলে আপনি যেটা করবেন, জিরো সময় থেকে কোনো একটা নির্ধারিত সময় পর্যন্ত ইন্টিগ্রেট করলেন পুরাটাকে। দেখেন ইন্টিগ্রেশন অফ ই ডিটি করলেন, কোনো একটা টাইম ধরেন এটা টি ওয়ান পর্যন্ত ইন্টিগ্রেট করলেন জিরো থেকে, তাহলে জিরো থেকে টি ওয়ান পর্যন্ত ইন্টিগ্রেট করলেন। তাহলে এটা কি মোট মান পাবেন। ওইটাকে যদি টি ওয়ান দ্বারা ভাগ করে দেই তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে অ্যাপসাইলন অ্যাভারেজ। দেখেন অ্যাভারেজটা কোথা থেকে আসে, টোটাল ভ্যালুটাকে যদি আমি টোটাল টাইম দিয়ে ভাগ করি তাহলে কি পাবো, অ্যাভারেজ পাবো। শূন্য থেকে কোনো একটা টাইম পর্যন্ত আমরা মোট ভ্যালুটা নির্ধারণ করে দিয়ে সেখান থেকে আমি যদি মোট সময় দিয়ে ভাগ করে দিই তাহলে কি পাবো, অ্যাভারেজ ভ্যালু পাবো। এখন আসেন আমরা প্রথমে পর্যায়কাল বা টাইম পিরিয়ড টি এর জন্য গড় মান, টাইম পিরিয়ড টি বা পর্যায়কালের জন্য গড় মান নিব। তাহলে ই অ্যাভারেজ ইকুয়ালস টু ওয়ান বাই টি, জিরো থেকে টি অ্যাপসাইলন ডিটি, ওয়ান বাই টি জিরো থেকে টি অ্যাপসাইলন মানে অ্যাপসাইলন জিরো সাইন ওমেগা টি ডিটি। সো ওয়ান বাই টি সাইনকে আপনি যদি ইন্টিগ্রেট করেন তাহলে কি পাবেন, মাইনাস কস পাবেন। এখানে অ্যাপসাইলন জিরো ধ্রুব, বাইরে নিয়ে আসি। সাইনকে ইন্টিগ্রেট করলে মাইনাস কস পাবো, কজ ওমেগা টি, এবং ওমেগা দিয়ে ভাগ হবে জিরো থেকে টি পর্যন্ত। তাহলে অ্যাপসাইলন জিরো ডিভাইডেড বাই ওমেগা টি মাইনাস কজ ওমেগা ইন্টু টি, মাইনাসে মাইনাসে প্লাস কজ জিরো। এখন এই যে লাস্ট ভ্যালুটা আসলো, দেখেন আমার যখন এই যে লাস্ট ভ্যালুটা আসবে তখন কি হবে, অ্যাপসাইলন অ্যাভারেজ ইকুয়ালস টু অ্যাভারেজ ভ্যালুটা তাহলে কত হয়, অ্যাপসাইলন জিরো বাই ওমেগা টি কজ ওমেগা টি প্লাস ওয়ান। এখন ওমেগা সমান টু পাই বাই টি না, তাহলে যদি ওমেগা সমান টু পাই বাই টি হয় মাইনাস কস টু পাই প্লাস ওয়ান,
মাইনাস কস টু পাই মানে মাইনাস ওয়ান প্লাস ওয়ান জিরো হয়ে যাচ্ছে। তাহলে একটি পূর্ণ পর্যায়কালে আবিষ্ট তড়িৎচালক শক্তির গড় মান শূন্য। দেখেন পূর্ণ পর্যায়কালে আবিষ্ট তড়িৎচালক শক্তির গড় মান শূন্য, তাহলে অ্যাকচুয়ালি যদি কারেন্টও দেখতে যাই কারেন্টের গড় মানও কত হবে? শূন্য হবে। এখন একটু গ্রাফিক্যালি দেখিয়ে দিই। দেখেন আপনি ই সমান ই জিরো সাইন ওমেগা টি করতেছেন, ইন্টিগ্রেট করতেছেন পূর্ণ পর্যায়কালে, এটা হচ্ছে জিরো, এটা হচ্ছে টি বাই টু, এটা হচ্ছে টি। তাহলে পূর্ণ পর্যায়কাল যদি আমরা নেই, খেয়াল করেন আপনি যখন ইন্টিগ্রেট বা ক্ষেত্রফল নির্ণয় করতেছেন তখন দুইটা ক্ষেত্রফল, একটা পজিটিভ একটা নেগেটিভ, কত হয়ে যাচ্ছে? জিরো হয়ে যাচ্ছে। তাহলে পূর্ণ পর্যায়কালে আবিষ্ট তড়িৎচালক শক্তির গড় মান বা আবিষ্ট তড়িৎচালক প্রবাহের গড় মান সবসময় কত হবে? শূন্য হয়ে যাবে। সুতরাং আমরা তাহলে পূর্ণ পর্যায়কালে বা টি, টাইম পিরিয়ড টি এর গুণিতকে কখনোই কি পাবো না? গড় মান পাবো না। ওকে, এখন দেখেন অর্ধচক্রে গড় মান, তার মানে টি এর ভ্যালুটা নিব আমি টি বাই টু পর্যন্ত, অর্ধচক্রে গড় মান কত হয় সেটা আমরা দেখব। এখন যদি অর্ধচক্রে দেখতে যাই, ই অ্যাভারেজ সমান ওয়ান বাই টি বাই টু, টাইমটা টি বাই টু পর্যন্ত, ইন্টিগ্রেট করব জিরো থেকে টি বাই টু পর্যন্ত অ্যাপসিলন জিরো সাইন ওমেগা টি ডিটিকে। তাহলে টু বাই টি, জিরো থেকে টি বাই টু অ্যাপসিলন জিরো সাইন ওমেগা টি ডিটি। তাহলে টু অ্যাপসিলন জিরো বাই টি, সাইনকে করলে মাইনাস কজ ওমেগা টি বাই ওমেগা পাবো, জিরো থেকে টি বাই টু। সো জিনিসটা আসবে এরকম যে টু অ্যাপসিলন জিরো বাই ওমেগা টি মাইনাস কজ ওমেগা টি বাই টু প্লাস কজ জিরো। এখন একটা জিনিস খেয়াল করেন, টু অ্যাপসিলন জিরো বাই ওমেগা টি এটা থাকুক, মাইনাস কজ ওমেগা টি বাই টু, ওমেগা সমান টুয়াইস পাই বাই টি, ওমেগা সমান টু পাই বাই টি ইন্টু টি বাই টু প্লাস ওয়ান, টু অ্যাপসিলন জিরো ডিভাইডেড বাই ওমেগা সমান টু পাই বাই টি ইন্টু টি মাইনাস কস পাই প্লাস ওয়ান। কস পাইয়ের ভ্যালু কত? মাইনাস ওয়ান। এখানে টু টু উপরে নিচে কাটাকাটি করেন, টি টি কাটাকাটি করেন, অ্যাপসিলন জিরো পাই পেয়ে যাবেন। সুতরাং এখানে মাইনাস মাইনাসে প্লাস ওয়ান প্লাস ওয়ান, সো টু ডিভাইডেড বাই পাই অ্যাপসিলন জিরো। দুইকে যদি আমরা পাই দিয়ে গুণ করি সেক্ষেত্রে 0.637 পাবো, 0.637 অ্যাপসিলন জিরো। আইদার টু বাই পাই অ্যাপসিলন জিরো অথবা 0.637 অ্যাপসিলন জিরো লেখা যায়। সুতরাং আমার তাহলে পূর্ণচক্রে গড় মান কত ছিল? শূন্য ছিল। আমরা এখান থেকে যেটা পেলাম, যে কোনো পরিবর্তী তড়িৎচালক শক্তির অর্ধচক্রে গড় মান টু বাই পাই অ্যাপসিলন জিরো বা 0.637 অ্যাপসিলন জিরো। তাহলে এটা তো তড়িৎচালক শক্তি গেল, তাহলে পরিবর্তী প্রবাহের গড় মান, যদি এটা পরিবর্তী প্রবাহ হয়
পরিবর্তী প্রবাহের গড় মান আই অ্যাভারেজ ইকুয়ালস টু 2/πi0 বা 0.637 I0। এই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি গড় মানের হিসাব নিকাশটা। দেখেন একটা পূর্ণ চক্রেও গড় মান আসতেছে, আবার একটা অর্ধ চক্রেও গড় মান আসতেছে। পূর্ণ চক্রের গড় মানটা কত হয়ে যাচ্ছে? 0, কারণ পূর্ণ চক্র একবার যদি ঘুরে আসেন ইন্টিগ্রেশনটা 0 হয়ে যাবে, কিন্তু অর্ধ চক্রে গেলে ইন্টিগ্রেশনটা 0 হবে না। এখন এইখানে একটা ছোট্ট জিনিস আপনাদেরকে আমি দেখায় দেই। ধরেন এই যে কুণ্ডলীটা যখন ঘুরতে থাকে রোটরের মধ্যে, খেয়াল করেন ল অফ কনজারভেশন অফ এনার্জি কিভাবে কাজ করে। আসলে এখানে কুণ্ডলী না একটা কুণ্ডলী থাকে না, অসংখ্য কুণ্ডলী থাকে। গোটা রোটরটার একটু ফরমেশনটা আমি আপনাদেরকে দেখাই। রোটর একটা এরকম গোল বস্তু, এই গোল্লা মার্কা বস্তুটার মধ্যে ধরেন এটা একটা কুণ্ডলী, এটা একটা কুণ্ডলী, এটা একটা কুণ্ডলী, এটা একটা কুণ্ডলী। আমি জাস্ট অল্প কয়েকটা কুণ্ডলী আঁকলাম, প্রচুর কুণ্ডলী থাকে। এখন খেয়াল করেন কোনো না কোনো কুণ্ডলী একটা না একটা কোণ তৈরি করেই আছে। ধরেন আপনাদের একটা বেসিক কোশ্চেন হইতে পারে যে ভাইয়া কুণ্ডলী যখন এইখানে আছে এইভাবে, কুণ্ডলী এইখানে আছে, এইচটা ডিরেক্ট চলে যাচ্ছে, কুণ্ডলী এইভাবে থাকলে কিন্তু থিটাটা 0 ডিগ্রি। বুঝছেন জিনিসটা? থিটাটা হচ্ছে কুণ্ডলীর তলের দিক এবং চৌম্বক ক্ষেত্র এইচ এর মধ্যবর্তী কোণ। থিটা কুণ্ডলী তলের দিক। এখন একটা কুণ্ডলীর তলের দিক কোন দিকে? তার উপরে লম্ব বরাবর, আর এটা হচ্ছে এইচ ও এইচ এর মধ্যবর্তী কোণ। খেয়াল করেন যখন কুণ্ডলীটা আপনার এই চৌম্বক ক্ষেত্রটার মধ্য দিয়ে একেবারে লম্বভাবে থাকবে তখন থিটাটা 0 ডিগ্রি। মানে যদি কুণ্ডলীটার মধ্য দিয়ে চৌম্বক বলরেখা লম্বভাবে প্রবেশ করে তাহলে থিটা হবে 0 ডিগ্রি। কুণ্ডলী তলের মধ্য দিয়ে চৌম্বক বলরেখা লম্বভাবে প্রবেশ করলে থিটা 0 ডিগ্রি। এখন যদি আমার এই কুণ্ডলীটা ঘুরে আসে, দেখেন ধরেন কুণ্ডলীটা ঘুরে এই অবস্থায় আছে, তাহলে এই কুণ্ডলীর তলের যে ডিরেকশন, ক্ষেত্রফল এ ডিরেকশন আর এইচ এর যে ডিরেকশন, এই দুইটার মধ্যবর্তী অ্যাঙ্গেল কত এখন? 90 ডিগ্রি না? তাহলে এখন এইচ এবং এর মধ্যবর্তী কোণ থিটা সমান 90 ডিগ্রি। থিটা যদি 90 ডিগ্রি হয় ই সমান অ্যাপসিলন 0 সাইন ওমেগা টি। এখন একটা জিনিস খেয়াল করেন থিটা 90 ডিগ্রি যখন হবে ওই মুহূর্তে যে আমাদের অ্যাকচুয়ালি সর্বোচ্চ কি হবে? আবিষ্ট তড়িৎচালক শক্তি হবে। কেন? দ্যাট ইজ দ্য কোশ্চেন, যে সর্বোচ্চ কেন হবে। খেয়াল করেন আমার ই সমান পাচ্ছি -dφ/dt থেকে। কথা বুঝবেন,
খেয়াল করেন, যখন ফ্লাস্কের পরিবর্তন সর্বোচ্চ হবে তখন আবিষ্ট তড়িৎচালক শক্তির মান কি হবে? সর্বোচ্চ হবে। ফ্লাস্কের যখন পরিবর্তনটা সর্বোচ্চ হবে তখন আমার আবিষ্ট তড়িৎচালক শক্তির মান কি? সর্বোচ্চ হবে। এখন আপনি কমাতে কমাতে যখন শূন্যে নিয়ে গেছেন, আপনি যখন ফ্লাক্সটাকে কমাতে কমাতে শূন্যে নিয়ে গেছেন, তার মানে ফ্লাক্সের পরিবর্তন ওই স্টেটে সবচেয়ে বেশি। আমরা কিন্তু এইখানে ফ্লাস্ক দেখতেছি না, আমরা দেখতে পাচ্ছি ফ্লাস্কের পরিবর্তন। তাহলে আমার 90 ডিগ্রিতে যখন থাকবে তখন আমাদের অ্যাকচুয়ালি ফ্লাস্কটা জিরো হবে, ফ্লাস্ক জিরো হবে, কিন্তু ফ্লাস্কের পরিবর্তনটা সর্বোচ্চ হওয়ার কারণে এখানে একটা অ্যাপসাইলন থাকবে। সো আশা করি জিনিসটা এখন ক্লিয়ার হয়েছেন। আর আরেকটা জিনিস দেখেন, হ্যাঁ আবিষ্ট তড়িৎচালক শক্তি তো শূন্যও হবে। দেখেন আবিষ্ট তড়িৎচালক শক্তি আবার শূন্যও কিন্তু হবে। সো জিরো থেকে স্টার্ট করলাম, এই যে দেখেন 90 ডিগ্রিতে কি ম্যাক্সিমাম না? তাকায় দেখেন, এই যে থিটা সমান 90 ডিগ্রিতে অ্যাপসিলন জিরো সাইন ওমেগা টি, এই যে দেখেন 90 ডিগ্রিতে যখন আসতেছি তখন অ্যাপসাইলন জিরো ম্যাক্সিমাম ভ্যালুটা পাচ্ছি। আবার যখন 180 ডিগ্রিতে আসব তখন আবার কত পাবো? জিরো পাবো। তাহলে 0 ডিগ্রি, 90 ডিগ্রি, 180 ডিগ্রি। এবার উল্টা দিকে ঘুরবো 270 ডিগ্রিতে আবার ম্যাক্সিমাম, তারপর 360 ডিগ্রিতে কত? জিরো। সো এই যে দেখেন আমার থিটার ভ্যালু যখন 0 ডিগ্রি, থিটার ভ্যালু যখন 0 ডিগ্রি, তখন ফ্লাস্ক সর্বোচ্চ, ফ্লাস্কের পরিবর্তন সর্বনিম্ন। সো এই পজিশনে খেয়াল করেন থিটা 0 ডিগ্রি যখন, ফ্লাস্ক সর্বোচ্চ, তাহলে ফ্লাক্সের পরিবর্তন সর্বনিম্ন। সুতরাং আবিষ্ট তড়িৎচালক শক্তি E0 হবে। তাহলে 0 ডিগ্রিতে অ্যাপসাইলন জিরো হচ্ছে। আর যখন 90 ডিগ্রিতে থাকতেছে এখানে ফ্লাস্ক সর্বনিম্ন, তাহলে ফ্লাক্সের পরিবর্তন সর্বোচ্চ। এখন আসেন তাহলে আমি এই জিনিসটা আপনাদেরকে দেখাই দিচ্ছি গ্রাফিক্যালি। একটু বড় একটা গ্রাফ আঁকবো, আপনাদের বই এই জিনিসটা নাই। টাইম টি, জিরো, T/2, টি, এটা হচ্ছে T/4 বা 90 ডিগ্রি, T/2 বা 180 ডিগ্রি। তাহলে জিরোতে রোটরটার কন্ডিশন এই যে কুণ্ডলী এইভাবে থাকে, তাহলে কুণ্ডলী এইভাবে আছে, এখানে এইচ আছে, এইচ। এখন অ্যাঙ্গেলটা হচ্ছে এইচ এবং এর মধ্যে, এইচ এবং এর মধ্যে অ্যাঙ্গেল কত? 0 ডিগ্রি। যখন আপনার 90 ডিগ্রিতে আছেন, এইখানে সেকেন্ড কন্ডিশনে যে 90 ডিগ্রিতে আছেন, এই কন্ডিশনে এইচ তার মতো এদিকে আছে আর এ আছে এইভাবে। তাহলে এই যে দেখেন থিটা হচ্ছে 90 ডিগ্রি, এখানে থিটা 0 ডিগ্রি। সো থিটা যদি 90 ডিগ্রি হয় ফ্লাস্ক হবে সর্বনিম্ন, সেক্ষেত্রে আপনি ফ্লাস্কের পরিবর্তনটা সর্বোচ্চ পেয়ে আবিষ্ট তড়িৎচালক শক্তিটা কি হয়ে যাবে? সর্বোচ্চ হয়ে যাবে। এইভাবে দেখেন রোটরটা রোটেট করতেছে এবং আমার আবিষ্ট তড়িৎচালক শক্তি অ্যাপসাইলনটা কি হচ্ছে? পরিবর্তিত হচ্ছে। কত থেকে? জিরো থেকে অ্যাপসাইলন নটে যাচ্ছে, আবার অ্যাপসাইলন নট থেকে জিরোতে আসতেছে। এইভাবে অ্যাকচুয়ালি একটা জেনারেটরে কি তৈরি হয়? ভোল্টেজ এবং কারেন্টটা তৈরি হয়। ক্লিয়ার হয়েছেন আশা করি সবাই ইনশাল্লাহ।
সো আজকে আমি এই পর্যন্তই রাখবো। এটাই হচ্ছে জেনারেটর কিভাবে কাজ করে বা রোটেশনের কোথায় অ্যাকচুয়ালি জেনারেটরটার ভোল্টেজটা কিভাবে আসে, কারেন্টটা কিভাবে আসে। আচ্ছা, বোরহানুল ইসলাম সামি ভাইয়া, কুণ্ডলিটা ঘুরতে ঘুরতে যখন এইচ এর সাথে 90 ডিগ্রি হবে তখন E0 এর মান পাওয়া যাবে না? ভাই আমি এতক্ষণ ধরে এইটার ব্যাখ্যায় দিচ্ছিলাম যে যখন 90 ডিগ্রি হবে তখন আমাদের ফ্লাস্কটা সর্বনিম্ন হবে, কিন্তু যেহেতু ফ্লাস্কের পরিবর্তন সর্বোচ্চ থাকতেছে সেক্ষেত্রে অবশ্যই আমি একটা কি পাবো, আবিষ্ট তড়িৎচালক শক্তি পাবো। আর কোনো একটা স্টেজে আবিষ্ট তড়িৎচালক শক্তি তো জিরোও হবে, কারণ যেহেতু পরিবর্তী প্রবাহ আমার এখানে শূন্য থেকে সর্বোচ্চ মানের মধ্যেই কি করবে, অল্টারনেট করবে বা ঘোরাফেরা করবে। সো নেক্সট ক্লাসে আমি যেটা আপনাদেরকে পড়াবো, আজকে আপনাদের আরএমএস ভ্যালুটা আজকে শুরু করব না, শুরু করলে অ্যাকচুয়ালি শেষ করতে কষ্ট হবে, একসাথে আমি আরএমএস ভ্যালুটা একবারে পুরোটা পড়াতে চাই। সো নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আরএমএস ভ্যালু পড়িয়ে আমি লেকচারটা শেষ করব। ওকে, তাহলে ইনশাল্লাহ এই তো, এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।